কোড করে এটা একটা আইএসপিআর ইস্যু তাহলে এখন ওনাকে ওটা বুঝাই বলতে হবে যে ভাইয়া এটা এইভাবে আছে, যদি আমাদের আন্ডারস্ট্যান্ডিং এ ভুল থাকে আমরা ঠিক করে নেব, এটা হচ্ছে একটা বিষয়। ক্লিয়ার? জি জি। আর স্যার যদি কেউ ডিসেম্বরের 1 তারিখ থেকে ছুটিতে যাবে ম্যাটারনিটির, আর নভেম্বরের 28 তারিখ তাকে আমরা পে করব, সেক্ষেত্রে কোন মাস স্যার? অক্টোবর মাস হবে না? অক্টোবর মাস। জি। কোনটা স্যার? আবার একটু স্যার আমি একটু হ্যালো বলেন। আমার ছেলে আমার কোলে চলে আসছে। আপনার কোশ্চেনটা কি ছিল? শব্দ করা যাবে না। জি বলেন ভাই, প্রশ্নটা করেন। যে হিয়ারিংটা আছে এটা কি অনলাইনে করা যাবে কিনা? ভাই অনলাইনে না করাই ভালো, তবে এখন যেহেতু কোর্ট অনলাইনে বসে, তাই না, অতএব আমরা এটাকে বলতে পারি যে আপনি চাইলে করতে পারেন। আরেকটা জিনিস হলো, কয়েকটা ছোট ছোট প্রশ্ন আছে স্যার, একটু যদি সময় তো অবশ্যই দিবেন, তাও বলতেছি রাত হয়ে গেছে। তাহলে আমাদের যে শাস্তির যে অপশনগুলো আছে, অপশন থেকে তো আমরা কিছু কমাতে কিংবা বাড়াতে পারবো না। আমি একটা অ্যাড করলাম, কিন্তু হচ্ছে যে এখান থেকে শাস্তি কমাতে বাড়াতে বুঝি নাই। আমাদের যে হচ্ছে যে ডিসিপ্লিনারি অ্যাকশন করার পরে স্যার যেরকম আছে যে রিমুভাল করতে পারবো, তাকে সেন্সর করতে পারবো। মোবারক, আপনার কথাটা আমি জোরে শুনতে পাচ্ছি না, একটু আপনি মনে হয় হেডফোন দিয়ে কথা বলছেন কিনা, একটু জোরে বলেন। বাবা বাবা স্যার এখন কি শুনতে পাচ্ছেন স্যার? এখন শুনতে পাচ্ছি, বলেন স্যার। স্যার যেটা হচ্ছে যে আমাদের যে শাস্তিমূলক যে অপশনগুলো আছে, যেরকম স্যার রিমুভাল করা, তারপর হচ্ছে ডিসমিস করা, এখানে তো আমরা অ্যাড কিংবা মাইনাস কোনোটাই করতে পারবো না। কিন্তু যদি আমাদের এইরকম হয় যে আমরা হচ্ছে যে সার্ভিস রুল পাস করে এখানে অ্যাড করলাম, তাহলে কি করা যাবে? সার্ভিস রুল পাস করে অ্যাড করতে পারবেন, অ্যাড করা যাবে। এর আগে স্যার এটা করা সম্ভব না স্যার। না, এর আগে করা সম্ভব না। আরেকটা হচ্ছে স্যার, যদি কারো কোনো মামলা আদালতে বিচারাধীন থাকে এবং সেম টাইমে সে একটা মিসকন্ডাক্ট করলো, আমরা কি ডিসিপ্লিনারি প্রসিডিউরে যেতে পারবো কিনা? অবশ্যই যেতে পারবেন। জি স্যার। স্যার আরেকটা হচ্ছে, তবে একটা বিষয় আছে, এটার ক্ষেত্রে আদালত চাইলে নিষেধাজ্ঞা দিতে পারে। আদালত কিন্তু অনেক সময় শ্রম আদালত নিষেধাজ্ঞা দেয়। সো যদি নিষেধাজ্ঞা দেয় তাহলে করা যাবে না, কিন্তু আদারওয়াইজ করা যাবে। আমার মনে হয় যে স্যার না করাটা বেটার। এরকম যদি আমরা না করি তাহলে কি কোনো অসুবিধা হবে না? কারণ যেটা হচ্ছে, আমি একটা ঘটনা বলি। আমি বাংলা লিংকে তখন ছিলাম, একজনের তদন্ত চলতেছে তেল চুরির, বুঝতে পারছেন? জি স্যার। সো তেল চুরির একটা তদন্ত আমরা করতেছি। এই তেল চুরির তদন্ত চলা অবস্থায় সে আবার সেক্সুয়াল হ্যারাসমেন্টের একটা ঘটনা ঘটায় ফেলছে, বুঝতে পারছেন? তো তখন কি হবে? তখন কি আমি তদন্ত করব না? এর মধ্যে তো সে আরো 10টা ঘটনা এরকম ঘটাইতে পারে, তাই না? সেটা অবশ্যই আমি করতে পারি। জি জি স্যার। আরেকটা হচ্ছে যে কর্পোরেট থাকে না স্যার। স্যার কর্পোরেটে তো স্যার পিসি কমিটি থাকে না, সেই ক্ষেত্রে আমরা কি মানে তদন্ত যদি যার বিরুদ্ধে আমরা অভিযোগটা আসছে সে যদি প্রতিক্রিয়া না দেয়, তখন আমরা কি করব? এটা সফল হিসেবে এটা অবশ্যই করতে হবে। তো পিসি কমিটি যদি 50 জন এমপ্লয়ি থাকে, তাহলে এটা কোনোভাবেই ডিনাই করা যাবে না, 1 নাম্বার বিষয়। আর 2 নাম্বার বিষয় হচ্ছে গিয়ে পিসি কমিটি বাধ্যতামূলকভাবে আইনের রিকোয়ারমেন্টে থাকতে হবে, ঠিক আছে? যদি এটা আপনি না করেন তাহলে এটা শর্টফল থাকা মানে হচ্ছে কি আপনি নন কমপ্লায়েন্ট ভাবে এটা করতে পারবেন না তদন্ত, ঠিক আছে? ক্লিয়ার? আর স্যার হচ্ছে কখন মানবে লেবার কোড? মোবারক শুনেন, লেবার কোড কখন আপনাকে মানবে? একতরফা মানবে তখনই যখন আপনার জন্য পিসি কমিটি প্রযোজ্য নয়, তখন মানবে। আদারওয়াইজ কিন্তু লেবার কোড আপনার জন্য এটা মানবে না। ক্লিয়ার? বুঝতে পারছি। পিসি কমিটিতে স্যার 50 জন থাকলেই এটা প্রযোজ্য, এরকম তো স্যার। সেক্সুয়াল হ্যারাসমেন্টের যে পানিশমেন্ট, সেটা কি আমাদের যে 8টা থেকে 9টা যে ইয়াগুলো আছে 9টা যেটা আছে এর মধ্যেই হবে। হ্যাঁ, কারণ কি বলেন, ওই যে আজকে যে জাজমেন্ট দেখিয়েছি আপনাকে, তাই না? ওখানে কি বলা আছে? প্রতিষ্ঠানের শৃঙ্খলা বিধি অনুযায়ী হবে। শৃঙ্খলা বিধি। স্যার আরেকটা হচ্ছে, যেটা হচ্ছে স্যার, শাস্তি আমি যদি কাউকে রিমুভাল করার পরে সে কত দিনের ভিতরে হচ্ছে এটা হচ্ছে করতে পারবে, আপিল করতে পারবে? ধরো যে 1 বছরের ভিতরে আপিল করতে পারবে, তারপর হচ্ছে এটা হয়ে যাবে। ওই যে 60 দিন আমাদের 33 ধারায় যেটা বলা আছে, ওই এটাই 60 দিনের পরে যদি সে আপিল করে কিংবা এটা সংক্ষুব্ধ হয়, তাহলে এটা গ্রহণযোগ্য হবে না। ভয়েড। এই যে এখানে 60 দিনের 30 দিন, সরি 30 দিন, 30 দিন, জি 30 দিনের মধ্যে করতে হবে আপিল, আদারওয়াইজ এটা ভয়েড হয়ে যাবে। বাবা স্যার আরেকটা প্রশ্ন আছে, লাস্ট কোশ্চেন, সেটা হলো যে 6 সদস্য বিশিষ্ট যদি কমিটি থাকে, তদন্ত কমিটি, এখানে যদি এরকম সিচুয়েশন হয়, যদি এটা রেয়ার কেস, 3 জন এগ্রি করলো আর 3 জন হচ্ছে ডিসএগ্রি করলো, তখন আমরা আসলে কিভাবে? মালিককে ডিসিশন নিতে হবে, সে এটা শাস্তি দিবে কি দিবে না।
আচ্ছা জি স্যার স্যার আপনার কাছে আমার একটা পরামর্শ জানার ছিল স্যার। শুনেন, আপনারা ওনাকে চিনে রাখেন, মিস্টার মোবারক, উনি ইজ এমপ্লয়ি ম্যানেজার অফ ব্র্যাক। যার যার হেল্প লাগবে ওনার কাছ থেকে হেল্প নেবেন। স্যার আমার একটা পরামর্শ আছে আপনার কাছে। পরামর্শটা হচ্ছে স্যার, অতিশয় দুঃখের সাথে জানাচ্ছি যে আমরা আর কি যারা জুনিয়র আছি, আমরা তো অ্যাকচুয়ালি আপনাদের মতো যারা সিনিয়র স্যার রয়েছেন তাদের সান্নিধ্য থেকে অল্প অল্প পরিসরে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। তো আমাদের যারা সিনিয়র রয়েছেন, আমি আরো 2-3টা ফ্যাক্টরিতেও জব করেছি, যেটা আর কি আমি দেখেছি তা হচ্ছে কোন জুনিয়র যদি কোনো লয়ের রেফারেন্স দিতে চায় তাহলে সে হয়ে যায় ও জায়গায় বেয়াদব বা ভালো পারে না, বেশি ওভার স্মার্ট, এরকম ওরকম অনেক ধরনের কথা আসে। তো স্যার আপনার জায়গা থেকে আমি একটু পরামর্শ চাচ্ছি, ওইসব ধরনের বসদের সাথে আসলে কি করণীয়? আমি আমার কথা বলি, আমি আমার জীবদ্দশার ঘটনা বলি। আমি 5.5 বছর বাংলা লিংকে কাজ করার পরে যখন আমি এক বছর একটা গার্মেন্টসে কাজ করেছি, সো একটা গ্রুপ অফ কোম্পানিতে। সো কাজ করার সময় আমাকে শুধুমাত্র একটা কথাই শুনতে হয়েছে যে আপনি তো কর্পোরেট থেকে আসছেন, আপনি গার্মেন্টসের কি বোঝেন। সো ফ্রম দ্যাট সিচুয়েশন, এখন আপনি যদি বাংলাদেশে গার্মেন্টসের যত সমস্যা আছে এগুলোর যদি স্পেশালি এই ল রিলেটেড বা আদার্স জিনিসগুলো যদি বলেন, তাহলে যদি 2জন বা 3জন বা 4জন কনসালটেন্টের কথা যদি আসে বাংলাদেশে, 4জন বা 5জন কনসালটেন্ট যদি আসে, তার মধ্যে আমার নামটা 2 বা 3-এ এরকম থাকে। আমি কখনোই একদম 1 এরকম বলবো না, আমি হয়তো 2 বা 3-এ আমার নাম আসবে। সো ফ্রম দ্যাট সিচুয়েশন, কোথায় যেখানে আমি 1 বছর ফ্যাক্টরিতে শুনে আসছি আপনি কর্পোরেট থেকে আসেন, আপনি ফ্যাক্টরির কি বোঝেন, বুঝতে পারছেন? এবং যেদিন আমি চাকরি ছাড়ি ওই দিন আমাকে শুনতে হয়েছে কথা যে আপনি কর্পোরেট থেকে আসছেন, আপনি ফ্যাক্টরির কি বোঝেন। সো সেই মানুষ যদি আমি আমার এই জায়গায় আসতে পারি, তাহলে অবশ্যই কি করতে পারেন যে আপনিও এই জায়গায় আসতে পারেন, কিন্তু কি করতে হবে, শুধু মুখ বন্ধ রাখতে হবে, চুপ থাকতে হবে। কারণ বাংলাদেশের মানুষ সমস্যার সমাধান করতে পারুক বা না পারুক, কি করতে পারে, সে করতে পারে যেটা আরেকজন মানুষকে ডিসকারেজ করা বা তাকে অপমান করা বা তাকে নাস্তানাবুদ করা, এই জিনিসগুলো খুব ভালোভাবে সে করতে পারে। তো বাংলাদেশের মানুষ বলবে বেশি, রাইট স্যার, রাইট, বুঝতে পেরেছেন? তো আপনি যেটা করবেন যে আপনি যেখানে কাজ করছেন জায়গাটা এমনিই ভালো না বলতে আমি এটা বোঝাই যেখানে ট্যালেন্টেড লোকগুলি বা মানুষগুলোকে ওইভাবে ধরে রাখতে পারে না, বুঝতে পেরেছেন? সো এই জন্য যেটা হবে যে আপনাকে যেটা করতে হবে, চুপ থাকতে হবে এবং চেষ্টা করে যেতে হবে যে সিচুয়েশনটা চেঞ্জ হবে, আমি ভালো করব। এবং আপনি আস্তে আস্তে করে কাজ শিখে প্রতিদিন একটা করে জিনিস শেখেন, আস্তে আস্তে করে এগিয়ে। আপনাদের সময় তো ট্রেনিং আছে, যেমন ধরেন আমি আপনার বুদ্ধি দিতে পারতেছি বা বোঝাতে পারছি যে ভাই এটা এভাবে হয়। হ্যাঁ, আমাদের সময় কিন্তু এটাও ছিল না। আমাদের সময় এটা বিশাল বড় অভাব ছিল। এমনও হয়েছে আমি ফেসবুক প্রোফাইলে দেখতে পাচ্ছি, প্রোফাইলে লেখা আছে যে হি ইজ ফ্রম জেনারেল ম্যানেজার, ধরেন হামিম গ্রুপ, জেনারেল ম্যানেজার ফ্রম পলবল গ্রুপ, এরকমের হচ্ছে তাদের ডেজিগনেশন। ফেসবুকে দেখেছি, হয়তো নক করছি, স্যার বা ভাইয়া আমার ক্যান ইউ গিভ মি দিস অ্যাডভাইস, আর এটা কিভাবে করব। উনি হয়তো কিছুক্ষণ পরে দেখেছি যে হয় উনি আমাকে ব্লক করে দিয়েছেন, অথবা যেটা হচ্ছে যে এরপরে থেকে তাকে ফোন করলে সে আর ফোন ধরছেন না। সো এরকম ঘটনা আমার সঙ্গে ঘটে। এন্ড ফ্রম দ্যাট সিচুয়েশন আমি কি করেছি যে আমার এই যে লেবার লয়ের যে গ্রুপটা যেটা দেখতে পাচ্ছেন আপনি এখন, এই গ্রুপটা আমি এই জন্যই তৈরি করেছি যাতে করে মানুষ কি করে যে এখান থেকে বিনা পয়সায় হেল্প পায়, এবং সেই জিনিসটাই আমি এখনো স্টিল আই এম ট্রাইং টু ডু ইট, বুঝতে পারছেন? সো এইটা হচ্ছে বিষয়। স্যার আপুর কথা শুনে আমার একটা কথা বলতে ইচ্ছা করতেছে স্যার, সেটা হচ্ছে আপনার আমাদের ফ্যাক্টরিতে কিছুদিন আগে যে ম্যাটারনিটি আর কি এমপ্লয়ি, বাচ্চা প্রসব হওয়ার সময় এমপ্লয়ি মারা গেছে, বাচ্চা বেঁচে আছে। তা এখন সেকেন্ড হাফ আমরা প্রথমে 56 দিনের টাকা দেই, ছুটি থেকে আসার পরে 56 দিনের টাকা দেই। তো কথা হচ্ছে এখন হচ্ছে যেহেতু বাচ্চা আছে, পরবর্তী 56 দিনের টাকা সে পাবে। এখন কম্পেনসেশন বেনিফিট লাস্ট ওয়ার্কিং ডেটটা কবে, মানে কোন তারিখটা হবে, এটা নিয়ে আমার ম্যানেজার একটু কনফিউশন। তো ম্যানেজার একে কল দিতেছে, ওকে কল দিতেছে, তা ওনার পাশে আমি বসি। তা বললাম, স্যার মানে লাস্ট ডেট কবে হবে এটা নিয়ে কি কোথাও পাচ্ছেন না? তা হলো দেখেন তো এটা কত হবে। তখন আমি বললাম যে স্যার এটা তো হচ্ছে আপনার 49 ধারা 2-তে স্পষ্ট করে লেখা আছে। এখন এটা যখন
উনি আবার করছে, ওনার আরেকজনকে জিনিসটা বিল করতে দিছে। লাস্ট যে শারীরিক ভাবে প্রেজেন্ট ছিল লাস্ট কর্মদিবসটা, ওই দিনটাকে উনি মেনশন করে ডেথ বেনিফিট করছে। তখন আমি বললাম না স্যার, এটা তো আর আসলে আমার কাছে কেন জানি মনে হচ্ছে এটা হবে না। যেদিন সে মৃত্যুবরণ করছে ওই দিন থেকেই সে হচ্ছে ডেথ কম্পেনসেশন বেনিফিট পাবে। এখন আমি যখন রেফারেন্স দেখাইলাম, উনি আবার আমাকে উল্টা বুঝাইলো, না এটা তো ডেথ বেনিফিট না, এটা তো হচ্ছে তার প্রসূতি কল্যাণ সুবিধা। তখন আমি আর কি বললাম স্যার, যখন হচ্ছেন আর কিছু বললাম না, যেহেতু ঠিক আছে, হ্যাঁ সাইলেন্ট থাকলাম। এই আর কি স্যার, আসলে সিনিয়ররা অনেক সময় আর কি মিসগাইড করে আর কি। আমার একটা কোশ্চেন ছিল, এটা আমাদের তো যদি কেউ ফ্যাক্টরিতে নেশাদ্রব্য গ্রহণ করে সেক্ষেত্রে এটা তো স্যার আমাদের 10টা মিসকন্ডাক্টের মধ্যে নেই। সেক্ষেত্রে যদি স্যার আমরা ইনকর্পোরেট করতে চাই আমাদের, সেক্ষেত্রে কি স্যার আপনার ডাইফের পারমিশন লাগবে এটা, নাকি স্যার আমরা নিজেদের মতো করে করে নিতে পারবো? সার্ভিস রুলসে এটা ইনকর্পোরেট করতে হবে, তারপরে করতে হবে স্যার। জি বলেন স্যার। আমাদের যে স্যার আমরা যে ওই শোকজ লেটার যে করব, তার জবাব যদি না দেয় তাহলে তো আবার পরবর্তীতে তাকে আবার লেটার করব, তাহলে স্যার সে কি অফিস করতে পারবে? কি এর জবাব যদি না দেয় তাহলে সেক্ষেত্রে? জি স্যার, সেক্ষেত্রে জি অবশ্যই আপনি তাকে চিঠি দিবেন, এরপরে তাকে সে অফিস করবে, কোনো সমস্যা নেই। তাকে সাসপেন্ড না করেন, তাই না? তাহলে সে ডেফিনেটলি অফিস করবে। স্যার আরেকটা কথা স্যার। জি স্যার কথাটা স্যার আমাদের পেরোল ক্লাস করছিলাম, ওইটার ক্ষেত্রে ওইটা স্যার এখন বলা যাবে কিনা? পেরোলে বলেন, কি বলবেন স্যার? আমার ওই যে পেরোলে যে স্যার অ্যাটেন্ডেন্সটা যে আপনি দেখাইছিলেন, ওটা স্যার আমি আসলে স্যার দেখতে পারিনি, ক্লাস মিস করছিলাম তো স্যার। কোনটা দেখাইছিলাম স্যার? অ্যাটেন্ডেন্স যেটা আমাদের যে টাইম মেশিন দিয়ে আমরা যেটা টেনে এক্সেলেতে নিয়ে এসি আর কি। আচ্ছা এটার জন্য আচ্ছা একটা মিনিট দাঁড়ান, আমি একটু দেখাই। আমাকে স্যার একটু যদি দেখাতেন স্যার, খুব উপকার হতো। আচ্ছা দাঁড়ান একটা মিনিট। যেহেতু কমল ভাই, আমি কি এটা প্রশ্ন করতে পারি? পড়েন ভাই, পড়ে ফেলেন ভাই। এটা ওই ম্যাটারনিটি রিলেটেড। আমার সামনেই এই কাজটা করা লাগবে। আমার একটা ফিমেল ওয়ার্কার জানুয়ারির 1 তারিখে উনি ইয়েতে যাচ্ছে, ম্যাটারনিটি লিভে যাচ্ছে আর কি। উনি ডিসেম্বরের 5 তারিখ থেকে উনি আর অসুস্থ হয়ে যাওয়ার পরে উনি আর আসবে না বাচ্চা হওয়ার আগে। ওনার এখন সিক লিভও নাই, ক্যাজুয়াল লিভও নাই, আর লিভ আছে 20টা। এখন কিভাবে এটার আমি বিলটা করতে পারি এটা আমি ঠিক বুঝতে পারছি না। বুঝি না, আরেকবার একটু বলেন ভাই। আচ্ছা আমার সফটওয়্যারটা একটু প্রবলেম করছে, আমি পরে আপনাকে একটু দেখাই দিব স্যার, আমার সঙ্গে একটু পরে যোগাযোগ করেন আপনি, ঠিক আছে? স্যার আমার একটা বিষয় জানা ছিল যে আচ্ছা যিনি যে ভাইয়া প্রশ্নটা করেছিলেন ওনার একটু উত্তরটা দেন। জি আমি বলছি ভাইয়া, আমার ফিমেল ওয়ার্কার জানুয়ারির 1 তারিখ থেকে ম্যাটারনিটি লিভে যাচ্ছে। জানুয়ারির 1 তারিখ থেকে ম্যাটারনিটি লিভে যাচ্ছে, জি। এখন ডিসেম্বরের 5 তারিখের পর থেকে সে আর অফিস করছে না, সে অসুস্থ হয়ে গেছে এবং আমাদেরকে জানাইছে যে সে একবার বাচ্চা হওয়ার পরে সে আসবে। এখন এই বিলটা আমি কিভাবে করবো, আর এই কয়দিনের যে ছুটিটা আছে এই ছুটিটা আমি কিভাবে অ্যাডজাস্ট করবো? তার কোনো ক্যাজুয়াল লিভও নাই, সিক লিভও নাই, আর লিভ আছে 20টা। আচ্ছা প্রথমে ভাইয়া যেটা হয়, যেহেতু ম্যাটারনিটির ইস্যু, তাই না? জি। প্রথমে তাকে যেটা করবেন সেটা হচ্ছে সিক লিভ দিবেন। সিক লিভ যদি না থাকে তাহলে তাকে অ্যানুয়াল লিভ দিবেন। অ্যানুয়াল লিভ যদি না থাকে তাহলে তাকে লিভ উইদাউট পে দিবেন, ঠিক আছে? এটা গেল একটা বিষয়। আর একটা বিষয় যে ওনার ক্যালকুলেশনটা কিভাবে করবেন, কারণ এখন আমাদেরকে বলা আছে যে আমাদের আইন অনুযায়ী সর্বশেষ উত্তোলিত যে গ্রস স্যালারি আছে সেটাকে 26 দিয়ে ভাগ করে তারপরে তার ম্যাটারনিটি বেনিফিটটা ক্যালকুলেট করতে হবে। সেই অনুযায়ী তাহলে সেই ক্ষেত্রে তো আমাকে ডিসেম্বরের স্যালারিটা ধরে করতে হবে, কিন্তু সে তো ডিসেম্বরের স্যালারিটা ধরে করতে হবে, রাইট? বুঝতে পেরেছি ভাই। আমি কি লিয়াজ অফিস সম্পর্কে কথা বলতে পারি? লিয়াজ অফিস, লিয়াজন অফিস বলেন ভাই। একটা বিষয় জানার ছিল স্যার, একটা বলে নতুন ম্যানেজমেন্ট আসছেন আর কি, শ্রীলঙ্কান। তো আমাদের এখানে লিয়াজ অফিসে সার্ভিস বেনিফিট আমাদের আছে, সেটা হচ্ছে যে 5 বছর অথবা 10 বছর হইলে ওটা, কিন্তু আমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটারটা ইস্যু করা হয়েছিল মাত্র 1 মাসের নোটিফিকেশন। তো আমি যখন বললাম যে স্যার আমাদের তো যেহেতু লিয়াজ অফিসের আমরা সার্ভিস রুলটা মেনটেন করতেছি অ্যাজ পার লেবার ল, তো এটা কেন আমরা পেমেন্টের ক্ষেত্রে চাকরিচ্যুত হলে 120 দিনের পেমেন্টটা আমরা কেন দিব না? উনি বলতেছে না তোমরা কেউ লেবার না, তোমরা সবাই এক্সিকিউটিভ। সো তো বললাম তাহলে তো কন্ট্রাডিক্টরি হচ্ছে আপনার মতে। আপনি সার্ভিস লটা কি বলে
ওই 5 সার্ভিস বেনিফিটটা আমরা দিচ্ছি লেবার ল অনুযায়ী, বাট এই 120 দিন এটা দিচ্ছেন। আবার যেভাবে সামহাও হোক আমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটারটা ভুল ছিল এবং এটা ঠিক না। উনি একবার বলে যাচ্ছে ঠিক এটা সংশোধন করব, আবার বলতেছে সংশোধন করব না। এই ক্ষেত্রে আমার কি করণীয়? ওইটার ক্ষেত্রে কালকে একটা ক্লজ আপনাকে দেখিয়েছিলাম না, যদি উনি বলে যে আপনারা এই শ্রম আইন এই আইনের মধ্যে আপনি পড়েন না, আপনি বললেন ঠিক আছে স্যার আমরা পড়ি না, তাহলে 3 নাম্বার যে সেকশনটা আছে লেবার ল এর, এই 3-এর এই জায়গাটা দেখাবো। এই আইন যে সকল প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য নয়, সে সকল প্রতিষ্ঠান এই আইনে প্রদত্ত কোনো সুযোগ সুবিধার চাইতে কম সুযোগ সুবিধা দিয়া কোনো নীতি বিধিবিধান হাউস পলিসি করিতে পারিবে না। অর্থাৎ সময়ের না মেনে আপনি কোনো কিছু করতে পারবেন না, বুঝতে পেরেছেন? সো এটা হচ্ছে মিনিমাম স্ট্যান্ডার্ড। আপনার বসকে এটা দেখান যে ভাই তুমি কি বলতেছো যে হ্যাঁ ঠিক আছে আমার জন্য, আমার এই প্রতিষ্ঠানের জন্য লেবার ল প্রযোজ্য না, তাহলে তুমি এই যে আইন ভায়োলেট করে যে এটা করতে পারবে না, তাহলে তুমি সেটা দেখো, বুঝতে পারছো? আর একটা সবচেয়ে ভালো বিষয় হয় যে কোনো একজনকে এইভাবে টার্মিনেট করুক 1 মাসের নোটিস পিরিয়ড দিয়ে, তাকে দিয়ে একটা লিগ্যাল নোটিস দিয়ে একটা মামলা করাই দিবেন, তাহলে দেখবেন যে ওর শ্রীলঙ্কান তো ওর কলিজে এমনি ছোট, বুঝতে পারছেন? সো অটো ঠিক হয়ে যাবে। আচ্ছা থ্যাংক ইউ স্যার। ভাই কোশ্চেন ছিল একটা। জি ভাই একজন বলেন, আমি উত্তর দিব, সবারটা দিব। দেখেন অলরেডি আমার পরামর্শ স্যার জাস্ট এটা হলো যে ট্যাক্স রিটার্ন জমা নিয়ে কোনো কোর্স কি সামনে রাখছেন কিনা এটা একটু জানার। রিটার্ন জমা না ভাই, আমি ওগুলো এটা ব্যক্তিগত রিটার্ন নিয়ে আপাতত কোনো কোর্স করাচ্ছি না। আমি শুধু স্যালারি। আমার একটা পরামর্শ ছিল। জি স্যার বলেন পরামর্শ। স্যার পরামর্শটা হচ্ছে কি এরকমের, আপনার মাধ্যমে যদি এই মাস হয় ইটস ওকে, এই মাস না হলে সামনের মাসে আমরা চাচ্ছি আর কি গ্রিভেন্স মেকানিজম অর ইন্ডাস্ট্রিয়াল রিলেশনশিপ নিয়ে একটা যদি ট্রেনিং করিয়ে থাকেন তাহলে আগামী মাসে আমার সোশ্যাল কমপ্লায়েন্স কোর্স আছে। সোশ্যাল কমপ্লায়েন্সের কোর্সটা একটু লম্বা হয়, 22 আর যেটা স্বাভাবিকত 12-13 দিনের হয়। সো এই জন্য আগামী মাসে হয়তো বা কোনো কোর্স করাতে, গ্রিভেন্সটা করাতে পারি কিনা ঠিক নাই, যদি পারি করাবো, আদারওয়াইজ যেটা হচ্ছে ফেব্রুয়ারি মাসে করাবো স্যার। বল ভাই প্রশ্ন ছিল। কম্পেনসেশন এন্ড বেনিফিট স্যার, কম্পেনসেশন এন্ড বেনিফিটের শিডিউলটা এখনো দেননি স্যার নতুন করে, প্লিজ স্যার আমার এটা করাবো। আচ্ছা স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। এটা উচিত কারণ বেবি ঘুমানোর জন্য অস্থির হয়ে আছে। আচ্ছা ঠিক আছে, যদি আপনারা কিছু মনে না করেন। বল ভাই প্রশ্ন ছিল আমার একটা। জি ভাই বলেন আব্দুল্লাহ ভাই। স্যার আমার একটা প্রশ্ন ছিল, প্রসঙ্গ নিয়ে কথা বলতে চাই। আব্দুল্লাহ আল মামুন বলেন প্লিজ স্যার। স্যার জামানতের বিষয়ে স্যার কেউ যদি একটি প্রতিষ্ঠানে চাকরি ছাড়ার মনে করুন সে জামানত দিয়েছে 4 মাস হয়ে গেছে, সে আবার চলে গেছে কিন্তু তার জামানতের টাকাটা ফেরত দেওয়া হয়নি, হ্যাঁ মামলা করেন। এই মামলা করতে হবে কারণ এখানে জামানত দিয়ে কোনো ব্যক্তিকে চাকরি দেওয়া যাবে না, এটা বেআইনি, ঠিক আছে? স্যার বাংলাদেশের এনজিও গুলোর সাথে এরকম করে জামানত নিয়ে স্যার এটা ভাই দিবেন না, জামানত এটা বেআইনি, বুঝতে পেরেছেন? থেকে টার্মিনেট তো জামানতের টাকাটা এটা বেআইনি স্যার। আপনারা যেটা 6 মাস 1 বছর তারপর টাকাটা দিচ্ছে না, এটা বেআইনি স্যার। আপনি একটু মামলা করতে হবে এটা নিয়ে, বুঝতে পারছেন? আমার ভাই ছোটটা কোশ্চেন, যেমন আমি নিজে সময় দিয়ে মেসেজে এমপ্লয়ি ছিলাম, তো আমি সেখান থেকে এখন পর্যন্ত 4 মাস হয়ে গেছে সেখানে অব্যাহতি দিয়ে আসছি, কিন্তু আমার জামানতের টাকাটা এখনো পাইনি। এটা মামলা সেক্ষেত্রে আমি কি করতে পারি? না দেয় তাহলে লিগ্যাল নোটিশ দেন, লিগ্যাল নোটিশ দিয়ে মামলা করেন, টাকা দিয়ে দিবেন। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। তাই জি স্যার আমার কোশ্চেনটাকে নেন স্যার। একজন বলেন। আপনি মাকারুজ্জামান সাহেব আপনি অনেক প্রশ্ন করেছেন, এখন অন্যদের একটু সুযোগ দেন। না স্যার আমি ওমর ভাই স্যার অন্যদের একটু সুযোগ দিতে হবে। জামান সাহেব, আব্দুল্লাহ আল মামুন সাহেবকে একটু সুযোগ দেন, তারপর আবার আপনার শেষের দিকে আপনার কথা শুনবো। জি বলেন আব্দুল্লাহ আল মামুন ভাই বলেন। আব্দুল্লাহ আল মামুন ভাই বলেন। আচ্ছা উনি বলছেন না। আসসালামু আলাইকুম কমল ভাই, আমার কথা প্রশ্ন ছিল ভাই। হ্যাঁ কমল ভাই শুনছেন? জি বলেন। জি কমল ভাই, যে ফ্যাক্টরিতে ফিমেল এমপ্লয়ি নাই সে ফ্যাক্টরিতে এন্টি হ্যারাসমেন্ট কমিটি ফরমেশনটা কিভাবে হবে? লাগবে ভাইয়া, অভিযোগ কমিটি লাগবে। অভিযোগ কমিটি লাগবেই তাই তো? ম্যান্ডেটরি এটা? ম্যান্ডেটরি। আচ্ছা ভাই আরেকটা কোশ্চেন ছিল, এটা হচ্ছে ভাই সাবসিস্টেন্স অ্যালাউন্সের ক্যালকুলেশনটা যদি একবার একটু বলে দিতেন ভাই। শুধুমাত্র বেসিকের 50% কেটে দিবেন। গ্রস যদি ধরেন 1 লক্ষ টাকা, ঠিক আছে, বেসিক হচ্ছে 50,000 টাকা, তাহলে 25,000 টাকা কেটে দিবেন আর বাকি 75,000 টাকা পে করে দিবেন, তাহলেই হবে।
ওই যতদিন সে ওই সাসপেন্ড ছিল সেই হিসাবে করে ক্যালকুলেশন করে দিবে। জি রাইট। জি ভাই, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। স্যার আমার কোশ্চেন উইদাউট পে যেটা, এটা কি একটাই কিছু কোশ্চেন। কোনো পেমেন্ট পাবে নাকি পাবে না? বুঝিনি, আবার বলেন। লিভ উইদাউট পে যেটা করে আমরা, ওটা কি কোনো পেমেন্ট পাবে না, কোনো কিছুই পাবে না? লিভ উইদাউট পে শুধু বেসিক স্যালারি পাবে না, আর বাকি সবকিছু পাবে। শুধু বেসিকটা পাবে না। জি ঠিক আছে। আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে আমি যখন কোনো একটা অপরাধের কারণে কাউকে শাস্তি দিতে যাব, আমি কি একাধিক শাস্তি দিতে পারবো? না ভাই, একাধিক না, একটা শাস্তি দিবেন। যদি আইনে বলা থাকে একাধিক শাস্তি দেয়া যাবে তাহলে দেয়া যেত, কিন্তু যেহেতু একাধিক বলা নেই এই জন্য দেয়া যাবে না। যেখানে একাধিক শাস্তি দেওয়ার কথা, যেমন দেখবেন আমাদের এখানে বলা আছে যে যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ড, হ্যাঁ, অথবা উভয় দণ্ড দেয়া যাবে। ঠিক আছে, তখনই কেবলমাত্র উভয় দণ্ড দেয়া যায়, আদারওয়াইজ আইনে কি কোথাও মানা আছে? মানা ভাইয়া, একটা জিনিস হচ্ছে যখন আইন তিন ভাবে আপনাকে একটা জিনিস দেখায়, ইদার আপনাকে হাইয়েস্ট বলে দিবে, অথবা লোয়েস্ট বলে দিবে, অথবা স্পেসিফিক বলে দিবে। ঠিক আছে, আপনাকে যেখানে স্পেসিফিক, এই যেমন ধরেন আপনি শ্রম আইনের যে দণ্ডের যে ইয়েটা আছে, বাবা দাও, ঠিক আছে, থ্যাংক ইউ বাবা, এই যে নাও। হ্যাঁ, আমি একটু দেখাই ভাই আপনাকে, এই যে দণ্ডের যে জায়গাটা আছে সেখানে একটু দেখাই আপনাকে, দেখালে আপনি ক্লিয়ার হয়ে যাবে। শিল্প বিরোধ 16, এই যে দণ্ড। ঠিক আছে, দণ্ডের ক্ষেত্রে দেখেন যে এই যে এখানে যেটা বলে দিচ্ছে যে 5,000 টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড। প্রথমে বলছে এখানে যে 3 মাস পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ডে, অথবা 5,000 টাকা পর্যন্ত অর্থদণ্ডে, অথবা উভয় দণ্ডে দণ্ডনীয় হইবেন। ঠিক আছে, দেখেন এখানে কিন্তু দুটো আপনি দিতে পারেন, অথবা চাইলে একটাও দিতে পারেন, এইভাবে বলা থাকতে হবে ভাইয়া। ক্লিয়ার? সো যেহেতু আইনে বলা নেই এই জন্য এটা করা যাবে না ভাইয়া। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা কোশ্চেন ছিল ভাই, সেটা হচ্ছে আমাদের যে কমপ্লেইন কমিটি হবে সেক্সুয়াল হ্যারাসমেন্টের ক্ষেত্রে, এখানে নোটিশ অর্থাৎ শোকজ যেটা জারি করতে হবে, এটা কি হচ্ছে ওই কমিটির প্রধানের সাইনে জারি করতে হবে, না হচ্ছে সবাই মিলে দিবে ভাইয়া? এখানে কেউ কোনো নির্দেশ অথবা প্রধানকে দিয়েও আপনি দিতে পারেন, কিন্তু সবথেকে সুবিধা হয় সবাইকে দিলে ভালো হয়। ক্লিয়ার? তমাল ভাই, পিসি কমিটির ইলেকশনে কি এইচআর ম্যানেজার সহ অন্যান্য ম্যানেজাররা ভোট দিতে পারবে? ভাই একটু বাধা আছে এটার ক্ষেত্রে যেটা হচ্ছে, আপনি 175 নম্বর ধারাটা একটু দেখবেন। 175 একটা মিনিট ভাই দেখাই। ট্রেড ইউনিয়নের ক্ষেত্রে একটা বাধা আছে, কিছু ব্যক্তি ট্রেড ইউনিয়নে হইতে পারে না, অংশগ্রহণ করতে পারে না, অল্প কিছু ব্যক্তি। ঠিক আছে, ওই ব্যক্তিগুলোর ক্ষেত্রে যেহেতু অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ করে, এই যে এখানে এই লোকগুলি, যেমন কোন প্রতিষ্ঠানে পাহারা টহলদারি অথবা নিরাপত্তা স্টাফ অথবা অগ্নি নির্বাপক স্টাফের কোন সদস্য এবং গোপনীয় সহকারী ইহার অন্তর্ভুক্ত হইবেন না। তার মানে এই লোকগুলি কখনো ট্রেড ইউনিয়ন করতে পারে না। এই জন্য যেটা হয় সেটা হচ্ছে যে যেহেতু এইচআর একটা সেন্সিটিভ ডিপার্টমেন্ট এবং সেখানে মোটামুটি বলা যায় যে গোপনীয় সহকারীর কাজগুলো তারা মালিকের সঙ্গে করে, এই জন্য আমরা ডিসকারেজ করি। তবে সুনির্দিষ্টভাবে বলতে গেলে এই একটা জায়গায় বাধা আছে, এছাড়া অন্য কোনো জায়গায় বাধা নাই, এই জন্য তারা ভোটটা দিতে পারে না ভাইয়া। ক্লিয়ার? আচ্ছা, বাট অন্যান্য ডিপার্টমেন্টের ম্যানেজাররা পিসি কমিটি ইলেকশনে ভোট দিতে পারবে? লেডিসেকার সিকিউরিটির অংশ না, পারবে না উনি। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম তমাল ভাই। জি, থ্যাংক ইউ অনেক সুন্দরভাবে আমাদের ডিসিপ্লিনারি প্রসিডিউরটা বোঝানোর জন্য। আমার একটা প্রশ্ন হচ্ছে যে লাইক অনেক সময় ইন্টারভিউতে প্রশ্ন করে যে ডিসিপ্লিনারি প্রসিডিউর বলেন, তো মোটা দাগে কোন পয়েন্টগুলো সংক্ষেপে বললে? 5টা স্টেপ আছে, ওই 5টাই বলে দিবেন। 24 ধারায় যে 5টা আছে 5টাই বলে দিবেন। ও ওইটুকু বললেই হবে ভাইয়া? ওইটাই প্রসিডিউর পদ্ধতি। ঠিক আছে। হ্যাঁ, একটা জিনিস জানার ছিল, সেটা হচ্ছে যে আমরা যে তদন্তটা করবো, হ্যাঁ, তদন্তের সময় তাহলে অভিযুক্ত যিনি থাকবেন পুরোটা সময় তিনি উপস্থিত থাকবেন, তাই তো? অবশ্যই ভাইয়া, যদি উনি অ্যাভেলেবল থাকেন অবশ্যই পুরোটা শেষের সময় তিনি থাকবেন। আর যে তদন্তের কার্য বিবরণী, এটা কি হাতে লিখতেই হবে নাকি আমরা টাইপিং করে সেখানে সবার হাতে লেখা সবচেয়ে নিরাপদ? কারণ কি, এটা বোঝা যায় যে কার হাতের লেখা, বুঝতে পারছেন? তখন সাক্ষ্য নিতে সুবিধা হয়। জি জি। আর যদি কেউ দেখা যাচ্ছে কোন অফিসার তার সাবঅর্ডিনেটের এগেইনস্টে এইচআর হচ্ছে মেইলে কমপ্লেইন করলো, সেক্ষেত্রে কি আলাদা করে এইচআর থেকে রিটেন নেওয়া লাগবে, না ওই আমরা মেইলটাকেই অ্যাজ এ রিটেন কমপ্লেইন হিসেবে? মেইলটা রিটেন কমপ্লেইন না নেওয়াই ভালো, যদিও ডিজিটাল এভিডেন্স চলে, কিন্তু সেক্ষেত্রে ভালো হচ্ছে ভাইয়া যদি হার্ড কপি নেন, তাহলে
হাতে লেখা হার্ড কপি নেওয়া ভালো। ওকে ওকে ঠিক আছে। এখন ধরেন আপনি ইমেইলের ক্ষেত্রে বললো যে ভাই আমার পাসওয়ার্ড হ্যাক হয়েছে, আরেকজন এটা করে দিয়েছে, তখন কি করবো আমরা? কিন্তু হাতে লিখে দিলে তো অস্বীকার করতে পারবে না, বুঝতে পারছেন? এক্স্যাক্টলি। স্যার আমার লাস্ট কোশ্চেন স্যার, একটা বিষয় একটু অ্যাড করে নিই, সেটা হচ্ছে যেমন আমার প্রতিষ্ঠানে এরকম হয়েছিল যে একটা কমপ্লেনে মানে কমিটি করে সবকিছু পর লাস্টে তখন যখন তাকে মানে স্যালারি রিডাকশন এবং ওয়ার্নিং দেওয়া হলো, এবং সেই ওয়ার্নিং একটা বিষয়ে লেখা ছিল যে পরবর্তীতে যদি এই ধরনের কোনো কাজ করা হয় তবে চাকরিচ্যুতি সহ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। তো ওয়ার্নিং এ এই যে চাকরিচ্যুতি ভালো, এই ধরনের লেখা কখনোই লিখবেন না। অন্য একই ধরনের বা ভিন্ন কোনো অপরাধ করা হয় সেক্ষেত্রে কঠোরতর আইনি ব্যবস্থা গ্রহণ করা হইতে পারে, এইভাবে লেখা ভালো। যদি আপনি আগে থেকেই যদি প্রি ইম্প্রোভাইজড যদি কোনো জিনিস থাকে, হ্যাঁ মানে পূর্বে থেকে আপনি বানায় রাখলেন যে ওটা আমি ফায়ার করবো, তার মানে বোঝায় দ্যাট ওয়াজ ইন্টেনশনাল। সো ওই জন্য আবার তখন শ্রম আইনের 33 ধারায় মামলা করলে আবার সে চাকরি ফেরত পাওয়ার সম্ভাবনা আছে। স্যার আমার লাস্ট কোশ্চেন স্যার, আমার লাস্ট কোশ্চেন এটাই হচ্ছে, কেউ যদি মিসকন্ডাক্টের কারণে ডিসমিস হয়, ডিসমিস হলে তো আপনার খোরাকি ভাতা শুধু, আর এক্ষেত্রে স্যার যে অবৈধ ছুটির মজুরি এটারও পেমেন্ট, এরকম কি কোনো ক্যালকুলেশন স্যার কোথাও উল্লেখ করা আছে যে অবৈধ ছুটির মজুরি? বিধিমালা 107 যা আছে ওইটা স্যার। এই যে অবৈধ ছুটির মজুরি বলতে কি, যে আপনার সিএল বা অ্যানুয়াল লিভ থাকে না, অ্যানুয়াল লিভ জমা থাকে ওইটা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে স্যার, ওকে ওকে। জি স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার একটা কোশ্চেন ছিল, আমাদের কোম্পানি হচ্ছে সেলস ওরিয়েন্টেড কোম্পানি, তো এই সেলস এর একটা টার্গেট থাকে স্যার, জানেন প্রতি মাসে 1 লাখ 2 লাখ 3 লাখ ইন্ডিভিজুয়াল মানে থাকে, এক একজনের এক এক রকম। তো কেউ যদি টার্গেট মিস করে, এটা কি মিসকন্ডাক্ট হিসেবে নেওয়া যাবে কিনা? যদি আমি আমার কোম্পানির কর্তব্য কাজে যে নেগলিজেন্স যেটা আছে, ঠিক আছে, কাজের যে নেগলিজেন্স হিসাবে এটা ধরা যায়। যদি সেটা টার্গেট যেটা থাকে, তার দায়িত্ব যেটা থাকে, সেটা যদি সে কি করে ফলো না করে বা না পালন করে, তাহলে সেক্ষেত্রে আপনি যে 23-4 যে জায়গাটা আছে সেখানে হচ্ছে একটা জিনিস বলা আছে এরকমের, আমি আপনাকে বলি 23-4, সেটা হচ্ছে অভ্যাসগত কাজে কর্মে অভ্যাসগত গাফলতি, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে জমির ঝ যেটা আছে, সেই জমির ঝতে দেখবেন যেটা এভাবে বলা আছে। জি থ্যাংক ইউ স্যার। জি জি জি, আমরা শেষ করব তাহলে, আমাদের প্রায় 12টা বেজে যাচ্ছে রাত, তাহলে আজকের জন্য শেষ করি তাহলে। ভাই মৌখিক সতর্কীকরণ কি কখনো লিখে রাখতে হবে, এরকম কোনো কিছু আছে? কোনটা ভাইয়া, কোনটা মৌখিক ট্রেনিং পাই? ফিজিক্যাল ট্রেনিং পাই, মানে আপনার অনলাইন ট্রেনিং গুলো আমরা পাচ্ছি, কিন্তু আমি দীর্ঘদিন থেকে আমি চেষ্টা করি কিছু ফিজিক্যাল ট্রেনিং করার জন্য। তো সেক্ষেত্রে আপনার মানে রিসেন্ট বা ভেরি রিসেন্ট তো কোনো ট্রেনিং পাইনি। সো আপকামিং এর জন্য কোনো যদি ফিজিক্যাল ট্রেনিং এর ব্যবস্থা থাকে, ইট উইল বি বেটার। ভাইয়া একটা জিনিস হচ্ছে, সত্যি কথা বলি যে এই ট্রেনিংটা যেমন আপনাদের 510 টাকায় দিতে পেরেছি, বুঝতে পেরেছেন? সো এই ট্রেনিংটা যদি আপনি ফিজিক্যালি আমি আপনাদেরকে করাতে যাই, তাহলে মোটামুটি ধরেন যে আপনাদের তো একটু খাওয়া দাওয়া করাইতে হয়, তাই না? সো খাওয়া দাওয়া করাতেই আমার খরচ চলে যাইতো প্রায় ধরেন 1000 খানিক টাকা। সো একটু নাস্তা খাওয়ানো, একটু ভাত খাওয়ানো, এটার জন্য। তো এই জন্য আসলে ফিজিক্যাল ট্রেনিংটা আমি আপাতত একদম স্টপ রেখেছি, এটার কারণে যে যাতে করে ধরেন আমাদের যে এই কস্টের একটা সেন্সিটিভিটি আছে, সো এই জন্য ধরেন যে সবাই এটা অংশগ্রহণ করতে পারে, তাই না? সো এই জন্য জিনিসটা এইভাবে করে দেয়া, বুঝতে পেরেছেন? স্যার আমার একটা কোশ্চেন আছে স্যার। বলেন স্যার। স্যার ধারা খ এবং ছ এর অধীনে বলা আছে, যদি বরখাস্ত শ্রমিক খ এবং ছ এর অধীনে বরখাস্ত শ্রমিক কোনো ক্ষতিপূরণ পাইবে না, কিন্তু আমি অন্যান্য ধারার অধীনে যদি বরখাস্ত করা হয় সেক্ষেত্রে কি ক্ষতিপূরণ পাইবে? হ্যাঁ অবশ্যই।